একটুখানি আগে বাপটাকে বুড়ো ভামটা বলে তুই তো অপমান করলি, তা তোর তো এখনো বিয়েটা হয় নাই। তুই যদি বাইরের মেয়ে হয়ে বাপটাকে অপমান করতে পারিস, তাহলে গঙ্গা বিছিয়ে বাইরের মেয়ে হয়ে তোকে অপমান করতে পারে। ইংরেজিতে মুখে গালি তো দিসলাই রে, তাহলে মু তোকে বাদরি কুত্তি ঢেমনি বলে এমন গালি তো দিব না। অন্নপ্রাশনের ভাত একদম পরমান্নে বেরিয়ে আসবে। হ্যাঁ বাবা, বাবা আমি এই ছোটর বিয়ে মানি না। ছোটর বাবা যখন এই বিয়ে মেনে নিয়েছে, তখন তুই মানলি কি না মানলি এতে আমার কিছু যায় আসে না। মেজে খোকা, ও বউ, জানো আজ না অনেক দিন পর আমাদের বাড়িতে ঘুম পাচ্ছে। আমার আমার মা মারা দেওয়ার পর থেকে না এ বাড়িতে কেমন যেন একটা বিষাক্ত হওয়ার গন্ধ আমি পেতাম বউ, কিন্তু আজ আজ কেমন ধূপধুনের গন্ধ পাচ্ছি। পাবি তো ছোট খোকা, ওরে পাবি তো। আজ যে আমার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এসেছে। দে বড় খোকা, চাবির গোছাটা মা লক্ষ্মীর হাতেই তুলে দে। বেশ, তুমি যখন বলছো তখন বড়দা, আমি ভালো হয়ে গেছি রে মেজো, আমি একদম ভালো হয়ে গেছি। ও ছোট বৌমা, ছোট বৌমা, হ্যাঁ বলো শোনো না, বলছিলাম কি এই চাবির গোছাখানা আগলে রেখো কেমন? তুই চিন্তা করিস লাই রে বাট ঠাকুর, ও বিড়ালের মুখটা থেকে কিভাবে মাছটা আগলে রাখতে হয় সে মো ভালো জানি। চল তোকে ঘুমটা পাড়াইতে দি, চল। আসি রে সেওড়া গাছের পেতনি। বাবা, বাবা তোমার চোখের সামনে আমার চোখের সামনে এতদিন তোমরা অনেক কিছু করেছো, আর আমি সেগুলো সহ্য করেছি। এবার বাহামনির করার পালা, তোমরা সহ্য করো। বাবা! মেজো খোকা, গধূলিতে সূর্য ডোবে ঠিকই, কিন্তু প্রত্যুষে আবার আবার সূর্য ওঠে। আমি বলছিলাম কি সতীশ বাবু, এখন থেকে ঘরে এক বোতল কার্বলিক অ্যাসিড রাখবেন। মরণ দশা, কার্বলিক অ্যাসিড রাখবো কেন? ঘরে একটা জ্যান্ত মা মনসা এসে গেছে তো, তাই লেজে পা পড়লে মা মনসা তো ছবল মারবে। সাবধানে থাকবেন, আসি কেমন? টাটা। বড়দা, বড়দা বাড়িতে এসে হচ্ছেটা কি? ওই মেয়েটাকে বৌমা হিসেবে মেনে নিয়েছি। মালটা ভালো, গায়ে কেমন মাটির সোদা সোদা গন্ধ আছে। তাহলে কি কাল থেকে আমাকেও গায়ে মাটি মেখে আসতে হবে? মরণ দশা, ইঁদুর তো মাটির নিচে থাকে, তা মাটি মাগলেই যদি মাটির গন্ধ বেরোতো, তাহলে ইঁদুরের গা থেকে কি দুর্গন্ধ বেরোতো? একটা কথা মাথায় রেখো, গোলাপ কিন্তু গন্ধ নিয়েই ফোটে। গোলাপ ফোটার পর তাতে আতর মাখাতে হয় না। আমি বন্ধ করে কিছু একটা ব্যবস্থা করো বড়দা। ওই মেয়েটাকে ওই মেয়েটা আমাদের শত্রু নয় রে মেজো, বরং ওই মেয়েটা তো আমাদের উপকারই করেছে। ওই পাগলটাকে পাগলা গারদ থেকে বাড়ি ফিরিয়ে এনেছে। আমাদের প্রধান শত্রু হলো আমাদের বাবা। বাবা? হ্যাঁ, মাননীয় ভারত ভূষণ মুখার্জি। এতদিন পাগলটাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই বাবাটাকে রেখে দিয়েছি। এবার বাবাটাকে মেরে দেব। বড়দা, তারপর বাবাকে শহরের বেশ্যাপট্টিতে ভালো দামে বেচে দেব। মালটা ভালো, বেচলে ভালো দাম পাওয়া যাবে। মরণ দশা, তোমাদের বউ ভাতের খরচাটাও উঠে আসবে। আর তারপর ওই পাগলটাকে তা বাবাটাকে মারবি কেমন করে? যা করার আমি করব। ওরে, সবাই জানবে বাবাকে মেরেছে বাহার।
ওরে ভাই, আমি চাণক্যকে আমার মাথার মধ্যে পুষে রেখেছি, শকুনিকে রেখেছি আমার কলজের মাঝখানে, আর কংস দোল খাচ্ছে আমার পাকস্থলীর দোলনা। নৃশংসতার আর এক নাম হলো স্বদেশ, স্বদেশ মুখার্জি। হাতে রাখ হাত, সাথে থাক সাথে। ওরে, এবার বাবা মরবে বিষ ভাতে। এই রঘু, সাসপেন্স মিউজিকটা বাজা। এবার আমি হাসবো। রঘু, সাসপেন্স মিউজিকটা বন্ধ কর। এটা এটা প্যাথোস সিং। কালী, এই কালী, প্যাথোস মিউজিকটা বাজানা। আমার আমার বাবাটা মরবে রে। ওরে, প্যাথোস মিউজিকটা বাজা। বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো। ছাড়বে গেলাই, ছাড়বে গেলাই, ছাড়বে গেলাই। মু যতই ওরে ভোলার চেষ্টা করি না কেন, এই মনটা ওকে ছাড়বে গেলাই। ওই সন্ধ্যার লিগে প্রীতির বাসা বাজছে মনে, আর সেই মনটাকে শেষ করার লিগে মু মন্ত্র খাচ্ছি রে বাবু, মু মন্ত্র খাচ্ছি। আর বাতাস লিগে খেজুর পাতার শব্দে উঠছে সুর বুটে। পীড়িত কইরে পীড়িতি ফুল ফুটল না মনে, পাই না ভিবে সন্ধ্যাকে, ভুলেব কেমনে, ভুলব কেমনে। মনের কোথায় শুনবে ক্লাইয়া, জ্বলছে আগুন বুকে করি হাহাকার। মনের কোথায় শুনবে ক্লাইয়া, মনের কোথায় শুনবে ক্লাইয়া, জ্বলছে আগুন বুকে করি হাহাকার। সন্ধ্যা সন্ধ্যা, এ সন্ধ্যা, হায় রে মনে জ্বালায়, হায় রে মনের জ্বালায়, যাবে না ব্যথা জীবনে। সুন্দর, তোকে ভুলবো কেমনে, তোকে ভুলবো কেমনে, তোকে ভুলবো কেমনে সন্ধ্যা, তোকে ছাড়া যাবো বাঁচবে
আসুন কর্তা আসুন, এই হলো আমাদের গাঁ। বাহ, বেশ সাজানো গুছানো গ্রাম দেখছি। তা অবশ্য ঠিক। তা আপনি এখানে কি কারণে এলেন সেটাই তো এখন আমার জিজ্ঞাসা করা হলো না। আচ্ছা ভাই, এখানে পার্বতী দেবীর বাড়িটা কোথায় বলতে পারো? ও, আপনি পারো কাকির বাড়ি যাবেন? পারু কাকি? আপনি তাকে খুঁজছেন, আমরা সবাই তাকে পারো কাকি বলি ডাকি। দেখো দেখে কাণ্ড, এতখানি বেলা হয়ে গেল, তোর সঙ্গে গল্প করতে করতে আমি একেবারে ভুলে গেছি যে গরু দুটোকে এখনো জামনা দেওয়া হয়নি। কর্তা, বলো ভাই। মেঘনা চাইতেই জল, আপনি যাকে খুঁজছেন সেই দিকে আসছে। আচ্ছা। পারো কাকি, ও পারো কাকি, কি হলো রে, কি হলো? এত হাঁক ডাক কিসে? এদিকে এসো, ওই লোকটা তোমায় খুঁজছে। কে? কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চিনারই কথা, কারণ এর আগে তো আপনার সঙ্গে আমার দেখা হয়নি। তবে আমি আপনার মহাকুটুম বলতে পারেন। মহাকুটুম? আসলে আমি আসছি বাহার কাছ থেকে। বাহার কাছ থেকে মানে? মানেটা হলো আমি হলাম বাহার অসুর, না মানে ভাসুর। তা আপনারা তো আমার ভাইয়ের সঙ্গে বাহার বিয়েটা দিয়ে দিলেন, ওই ধরে বেঁধে জোর জবরদস্তি বিয়ে আর কি। এ কথা কেন বলছেন কর্তা? আপনার ভাই সম্রাট ওই বাবার সঙ্গে রাত কাটিয়েছিল বলে গ্রামের লোক সবাই মিলে। মরণ দশা, রাত কাটালেই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতে হবে? শহরে তো কত মেয়ে কত পর পুরুষের সঙ্গে রাত কাটায়, রাত কাটিয়ে মা পর্যন্ত হয়ে যাচ্ছে। কই তাদের তো কেউ ধরে বেঁধে বিয়ে দিচ্ছে না। এটা শহর নয় স্যার, এটা গ্রাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ভগবতী দেবী ছিলেন মেদিনীপুর জেলার একটি গ্রামের মেয়ে, আর তিনি গ্রামের মেয়ে ছিলেন বলে মা হয়ে জন্ম দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবী ছিলেন উড়িষ্যার একটি গ্রামের মেয়ে, আর তিনি গ্রামের মেয়ে ছিলেন বলে মা হয়ে জন্ম দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। বিখ্যাত অর্থনীতিবিদ নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেনের মাও ছিলেন গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে ছিলেন বলেই তিনি জন্ম দিয়েছিলেন শ্রী অমর্ত্য সেনের মতন কৃতি পুরুষকে। স্যার, গ্রামের মেয়েরা বিয়ে করে মা হয় বলেই তাদের গর্ভে বিদ্যাসাগর, নেতাজি সুভাষ আর অমর্ত্য সেনরাই আসে, আর শহরের মেয়েরা বিয়ে না করে মা হয় বলে ওই রেল লাইনের উপর থেকে সদ্যজাত সন্তানকে নদীর জলে ফেলে দিতে হয়। সেই সন্তানটা বিদ্যাসাগর কিংবা নেতাজি সুভাষ হয় না স্যার, হয় না। বাহ, অপূর্ব, অসাধারণ। তোমার কথাগুলো শুনে মনটা ভরে গেল। তুমি নিশ্চয়ই সন্ধ্যা? আপনি ছিলেন কি করে? বাহার মুখে ওর অনেক কথা শুনেছি। আসলে বাহা এখন আমাদের বাড়ির বউ, তো ও ছোটবেলা থেকে যেখানে মানুষ হয়েছে সেই মানুষজনগুলোকে আমি একটু বাজিয়ে নিচ্ছিলাম। আপনি জানেন, এই কদিনে না বাহাকে আমি আমার ছোট বোনের মতো ভালোবেসে ফেলেছি। ও আমাদের সংসারে বাহামণি থেকে একেবারে মধ্যমণি হয়ে গেছে। কিন্তু বিয়েটা এমনভাবে হলো যে ছেলের বাড়ির লোকের সঙ্গে মেয়ের বাড়ির লোকের আলাপই হলো না। তাই বাহার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চলে এলাম। এ তো ভালো কথা, যাই কথাটা গ্রামের 5 জনকে আমি জানিয়ে আসি। বাহার আপনজন বলতে ছিলাম একমাত্র আমি। হ্যাঁ, খুব খুব ছোটবেলায় বেচারি মা বাবাকে হারিয়ে ফেলে, আর সেই থেকে আমি মানুষ করেছেন, বলেছে বলেছে বাহা আমাকে সব বলেছে। আপনি যেমন ওর মায়ের মতন, আবার দেখুন না আমি ওর দাদার মতন। তবু বাহাটার জন্যে আমার খুব কষ্ট হয়। কষ্ট হয়? হবে না? এত ভালো মেয়ে অথচ আমাদের সংসারে ওর কোনো সম্মানই নেই। এসব কি বলছেন আপনি? কেন কেন, ওকে তো আমি ঘর কন্যা সব কাজ শিখিয়ে দিয়েছি। তা তো করছে। এখানে যেমন বউঝিরা সকাল বেলায় ঘুম থেকে উঠে তুলসী তলায় গোবর জল দিয়ে নিকোয়, বাহাও ঠিক সকাল বেলায় ঘুম থেকে উঠে আমাদের সমস্ত বাথরুম পরিষ্কার করে, তারপর আমাদের সবার জন্য চা বানায়। আমি বাজার থেকে বাজার করে আনলে কুটনো কুটে রান্না বান্না করে আমাদের খেতে দেয়, বাসন মাজে, ঘর মোছে, তারপর ধরুন স্বামীর সেবা, শ্বশুর মশাইয়ের সেবা, একা হাতে সব সামলায়। তবু বাহাটার মনে খুব কষ্ট। আসলে পাড়া প্রতিবেশীরা খুব গঞ্জনা দেয় তো,